ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে জিকের উপর থেকে 11 নম্বর সেট তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যেকটি প্রশ্নই প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্ন। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, কারেন্সি নোট এবং কয়েনকে বলা হয় ফিয়াট মানি। কি বলা হয়? ফিয়াট মানি। তাদেরকে আরও বলা হয়, তার মানে হচ্ছে কারেন্সি নোট এবং কয়েনকে বলা হয় ফিয়াট মানি। তো এই ফিয়াট মানি অপর কী নামে পরিচিত? তাহলে এবার এখানে একটি প্রশ্ন আসে যে ফিয়াট মানি কি? ফিয়াট মানি হলো এমন এক ধরনের মুদ্রা যা ব্যাংক কর্তৃক প্রচলিত হয় এবং যার কোনো বাস্তব মূল্য থাকে না, যেমনটা না সোনা বা রূপোর রয়েছে। যেমনটা সোনা বা রূপোর মূল্য রয়েছে ঠিক সেরকম মূল্য থাকে না। যেহেতু সরকার কর্তৃক বা ব্যাংক কর্তৃক প্রচলিত, তাই তার একটা ভ্যালু থাকে। এটা হচ্ছে ফিয়াট মানি। তাহলে এই ফিয়াট মানিকে অপর কী নামে ডাকা হয়? আইনি চুক্তি অর্থাৎ লিগ্যাল কন্ট্রাক্ট, ইজারা দলিল লিজ ডিড, ঋণ দলিল লোন ডিড, নাকি আইনি দরপত্র লিগ্যাল টেন্ডার। তাহলে আমরা এখানে এটার অ্যান্সার নিয়ে নিব। ফিয়াট মানির আরেক নাম হচ্ছে আইনি দরপত্র, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, লিগ্যাল টেন্ডার। চলো 2 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধের ভক্তদের দ্বারা পালিত বুদ্ধ পূর্ণিমা যে হিন্দু মাসে পালিত হয়? আচ্ছা, বুদ্ধ পূর্ণিমা, তাই তো? বুদ্ধ পূর্ণিমা বলতে আমরা যেটা বুঝি গৌতম বুদ্ধের বার্থ অ্যানিভার্সারি, তাই তো? গৌতম বুদ্ধের বার্থ অ্যানিভার্সারি। আচ্ছা, তাহলে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় আমরা যেটা জানি সেটা হচ্ছে মে মাসে, তাই তো? ইংরেজিতে মে মাস পড়ে সেটা। আচ্ছা, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এখানে বাংলা কোন মাস হবে? চৈত্র, বৈশাখ, ফাল্গুন না মাঘ? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে বৈশাখ মাস, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। চলো 3 নাম্বার, 1928 সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে সভাতে ড্যাশ প্রতিষ্ঠিত হয়েছিল। এর নেতাদের মধ্যে ছিলেন ভগৎ সিং, যতীন দাস এবং অজয় ঘোষ। তাহলে দিল্লির ফিরোজ শাহ কোটলাতে কোন সংস্থাটি বা কোন দলটি প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, তো এটার অ্যান্সার হয়ে যাবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ঠিক আছে, 1928 সালে ফিরোজ শাহ কোটলাতে প্রতিষ্ঠিত হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, অর্থাৎ ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো যে 3টে কোশ্চেন আমরা এইমাত্র সলভ করলাম তিনোটাই হচ্ছে এসএসসি জিডিতে আসা কোশ্চেন। 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, তিনোটি এসএসসি জিডিতে আসা কোশ্চেন 2023-এ। চলো এসএসসি জিডি থেকে পরের কোশ্চেন। আচ্ছা, 4 নাম্বার, নিম্নের কে ভকাটক বংশের প্রতিষ্ঠাতা? ভকাটক বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবে বিন্ধ্য শক্তি। কি হয়ে যাবে? বিন্ধ্য শক্তি। 4-এর সি হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট, নিচের কোনটি ভুল খেলোয়াড়দের এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তাদের জন্ম হয়েছিল? অর্থাৎ একদিকে খেলোয়াড়দের নাম, অ্যাথলিটের নাম, আর একদিকে হচ্ছে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম এবং তাদের সেগুলো জন্মস্থান। তাহলে কোনটি ভুল? আমাকে ভুলটি বের করতে বলেছে। আচ্ছা, প্রথমটি হচ্ছে অঞ্জুম চোপড়া, নিউ দিল্লি। অঞ্জুম চোপড়া নিউ দিল্লিতে জন্মগ্রহণ করেছেন, ইনি একজন ক্রিকেটার। তাহলে এটি তো হচ্ছে, তাহলে ঠিক তাহলে এটি হচ্ছে না আমার অ্যান্সার। সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন, তাই তো? হরিয়ানাতেই জন্ম, তাহলে এটিও হচ্ছে না। সানিয়া মির্জা মহারাষ্ট্রে বোম্বাইতে জন্ম, তাহলে এটিও হচ্ছে না। মিতালি রাজ হচ্ছে তামিলনাড়ু বলেছে, না, মিতালি রাজের জন্মস্থান হচ্ছে রাজস্থান, ক্রিকেটের সাথে যুক্ত মিতালি রাজ, তাই তো? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ডি, এটি ভুল। মিতালি রাজের জন্মস্থান হচ্ছে রাজস্থান, তাই তো? রাজস্থানের জন্ম, কিন্তু এখানে কি বলেছে? তামিলনাড়ু, তাহলে এটি ভুল। 5-এর ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, উন্নয়নের স্থিতির ভিত্তিতে সম্পদগুলিকে কিভাবে শ্রেণীবদ্ধ করা হয়? 4টে অপশান, জৈব এবং অজৈব, নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য, স্বতন্ত্র, আন্তর্জাতিক এবং জাতীয়, সম্ভাব্য, উন্নত স্টক এবং রিজার্ভ। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ সম্ভাব্য, উন্নত স্টক এবং রিজার্ভ। আচ্ছা, এটিও এসএসসি জিডিতে আসা একটি কোশ্চেন। নেক্সট,
7 নাম্বার, ভারতীয় সংবিধানের 101তম সংবিধান সংশোধনী আইন প্রবর্তন করে। 4টে অপশান: এক জাতি এক কর, এক জাতি এক আয়, এক ব্যক্তি এক কর, এক ব্যক্তি এক হার। তাহলে এটি এসএসসি জিডিতে আসা একটি কোশ্চেন। এটার অ্যান্সার হয়ে যাবে এক জাতি এক কর, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ অপশান এ। আচ্ছা, নেক্সট, সুনন্দা নায়ার, সুনন্দা নায়ার কোন নৃত্যের ফর্মে ইন্ট্রিনসিক লিরিক্যাল ফেমিনিজম এর থিসিসের জন্য মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন? এটি এসএসসি জিডিতে 2023-এ আসা একটি প্রশ্ন। তো সুনন্দা নায়ার হচ্ছে মোহিনী অট্টম নাচ। কোন নাচ? মোহিনী অট্টম নৃত্যের ফর্মে তিনি পিএইচডি কিন্তু করেছেন। আচ্ছা, মোহিনী অট্টম হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, ক্রীড়াবিদদের ডিসকাস নিক্ষেপ করার সময় কত ব্যাসের একটি বৃত্তের মধ্যে থাকতে হয়? আমরা তো সবাই জানি এরকম একটি ব্যাসের মধ্যে অ্যাথলিটকে দাঁড়াতে হয়। তো এখানে প্রশ্নটি হচ্ছে তার সেই বৃত্তটির ব্যাস কত, অর্থাৎ ডায়ামিটারটা কত, এই ডায়ামিটারটা কত হবে, এটি হচ্ছে কোশ্চেন। তো এটির অ্যান্সার হয়ে যাবে 2.5, অর্থাৎ 2.5 থাকে তার ডায়ামিটার। ডায়ামিটারটা কতটুকু থাকে? 2.5 মিটার থাকে, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। চলো, পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, সবুজ বিপ্লবের ক্ষেত্রে নিচের কোনটি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ রিস্ক? আচ্ছা, কৃষকদের আয় বৃদ্ধি, না এটি ঝুঁকিপূর্ণ অবশ্যই নয়, এটি ভালো। তাহলে এটি বলছে কোনটি ঝুঁকিপূর্ণ, তাহলে এটি ঝুঁকিপূর্ণ নয় এটি। আচ্ছা, বি নাম্বার বলেছে ছোট এবং বড় কৃষকদের মধ্যে বৈষম্য বৃদ্ধি পাবে, অবশ্যই বৈষম্য বৃদ্ধি পাবে। সবুজ বিপ্লবের ফলে ছোট কৃষক বড় কৃষকের মধ্যে বৈষম্য বৃদ্ধি পাবেই, তাই না? তাহলে এটি হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ 10-এর বি হবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান সি কি বলেছে? খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি, না এটি হচ্ছে না। খাদ্যশস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি, এটিও হচ্ছে না, অর্থাৎ এগুলো পজিটিভ। কিন্তু নেগেটিভ কোনটা? এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটার মিনিং এরকম, সবুজ বিপ্লবের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। তাহলে পজিটিভ দিক যদি আমি দেখি তাহলে কৃষকদের আয় বৃদ্ধি, এটি কিন্তু পজিটিভ। আচ্ছা, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, এটিও পজিটিভ। খাদ্যশস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি, এটিও পজিটিভ। কিন্তু নেগেটিভ কোনটি? ছোট এবং বড় কৃষকদের মধ্যে বৈষম্য বৃদ্ধি, এটি কিন্তু নেগেটিভ, তাই তো? তাহলে 10-এর বি হবে সঠিক অ্যান্সার। নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? 11 নাম্বার কোশ্চেন, এটি এসেছে ডব্লিউবিসিএস 2019 সালে, 2019-এর প্রিলির কোশ্চেন এটি। নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? তো সিমেন্টের মূল উপাদান হয়ে যাবে চুনাপাথর। সিমেন্টের মূল উপাদান হবে চুনাপাথর, কারণ লার্জ স্কেলে সিমেন্টের মূল উপাদান হিসাবে চুনাপাথর লাগে। তাহলে 11-র বি। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? এটিও ডব্লিউবিসিএস 2019-এর কোশ্চেন। আচ্ছা, তাহলে অতিক্রম করেনি, আমরা সবাই জানি কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের 8টি রাজ্যের উপর দিয়ে চলে গিয়েছে, তাই তো? বিস্তৃত হয়েছে। কি কি আমরা সবাই জানি, কি কি? আচ্ছা, তো তার মধ্যে বলেছে যেমন এখানে বলেছে মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, মধ্যপ্রদেশ। তাহলে আমরা যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিক বরাবর রাজ্যগুলো দেখি তাহলে কি কি হবে? আচ্ছা, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট, এই 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু গিয়েছে। তাহলে যে নামগুলো বললাম তার মধ্যে ছিল না কিন্তু উড়িষ্যা ছিল না, তাই তো? মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, তাই তো? আচ্ছা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। তাহলে এখানে ওড়িশা কিন্তু ছিল না, তাহলে এটি অতিক্রম করেনি, অ্যান্সার হয়ে যাবে ওড়িশা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 13 নাম্বার, ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? ভাস্কো দা গামা ভারতবর্ষে কবে আসেন? একজন পর্তুগিজ ছিলেন ভাস্কো দা গামা, আমরা সবাই জানি পর্তুগিজ। তাহলে ভাস্কো দা গামা ভারতে পদার্পণ করেন 1498 খ্রিস্টাব্দে, কি তাই তো? 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা পদার্পণ করেন। আমরা সবাই জানি ভাস্কো দা গামা কালিকট বন্দরে এসে উপস্থিত হন, তখন কালিকটের রাজা ছিলেন কে? জামোরিন, তাই তো? কালিকটের রাজা ছিলেন জামোরিন, সেই সালটা ছিল 1498। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। চলো নেক্সট, 14 নাম্বার, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর সেনাপতি ছিলেন কিন্তু আলাউদ্দিন খিলজি, তাই তো? আচ্ছা, চলো নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন, ইসিএফ কি?
ইসিএফ চারটে অপশান আছে, ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, ইকুইটি ক্যাশ ফ্লো, এনটিটি কনসেপ্ট ফান্ড, উপরের কোনোটিই নয়। আচ্ছা, ইসিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সট্রা, ইতে হচ্ছে এক্সট্রা, EXTRA এক্সট্রা, সিতে হচ্ছে সেলুলার, CELLU আর, আচ্ছা, আর এফতে হচ্ছে ফ্লুইড FLUID ফ্লুইড। তাহলে হচ্ছে এক্সট্রা সেলুলার আর হচ্ছে ফ্লুইড, তাই তো, এক্সট্রা সেলুলার ফ্লুইড, তাহলে এখানে তো নেই সেটি। আচ্ছা, তাহলে অ্যান্সারটি হয়ে যাবে উপরের কোনোটিই নয়, এক্সট্রা সেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলুলার। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইড কি? এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে হচ্ছে হিউম্যান বডিতে সেলের বাইরে যে ফ্লুইডটা থাকে সেটাকেই বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, আর কোন কোন টপিক তোমাদের আগে প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। থ্যাংক ইউ।